ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি মাজজারিন খান। দর্শক, আজ আমরা আলোচনার বিষয় রেখেছি কৃষিজাত খাদ্যপণ্যের বর্তমান ও ভবিষ্যৎ। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে দুজন বিশেষ ব্যক্তি স্টুডিওতে রয়েছেন। আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ ইসহাকুল হোসেন সুইট, প্রেসিডেন্ট, বাংলাদেশ রাইস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। আমরা আমাদের মাঝে আরও পেয়েছি MS সিদ্দিকী, প্রাক্তন বেসরকারি উপদেষ্টা, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমরা দেখছি যে কৃষিজাত খাদ্যপণ্যের বর্তমান যে পরিস্থিতি, সেখানে বাংলাদেশের ডিমান্ডটা অনেকটাই ফুলফিল করতে পারছে এবং বিদেশেও আমাদের চাহিদা তৈরি হয়েছে। বিশেষ করে কিছু প্রাইভেট অর্গানাইজেশনের কারণে বিদেশের মাটিতে এখন এ ধরনের কৃষিপণ্যের ড্রাই ফুডও অনেক বেশি পাওয়া যাচ্ছে এবং বাঙালি যারা তারা কিন্তু এ ধরনের পণ্য ব্যবহার করছে। শুরুতেই ইসহাকুল হোসেন সুইট, আপনাকে দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করতে চাই, যেহেতু আপনি বাংলাদেশ রাইস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এবং আপনি নিজেও এই খাদ্য খাতের একজন উদ্যোক্তা। একটু কি বলবেন যে বর্তমানে আসলে কৃষিজাত খাদ্যপণ্যের বর্তমান পরিস্থিতি কি? আমাদের এই দেশ, আপনি জানেন, কৃষি নির্ভর দেশ। আমাদের দেশের অর্থনীতি কৃষি নির্ভর অর্থনীতি। এই জায়গাতে আমরা যখন বাংলাদেশে এই কৃষিজাত খাদ্যপণ্যের রপ্তানিটা শুরু করি আর কি, তখন আমাদেরকে অনেকেই বলেছেন যে বাংলাদেশের পণ্য বাংলাদেশি মানুষই খেতে চায় না, এই পণ্যগুলো আপনারা বাইরে নিয়ে যাচ্ছেন। এবং বিশেষ করে আমার ব্যক্তিগত কি প্রথমেই আমি শুরু করি ইংল্যান্ডে এটার রপ্তানি দিয়ে, এবং এখন আমেরিকা সহ 4টি দেশে আমি রপ্তানি করি। এই জায়গাতে এটা আমাদের জন্য, আমাদের কৃষকের জন্য একটা বড় সুখবর যে আমরা এইখানে বাজারটা তৈরি করেছি। এই বাজারটা আজকে কিন্তু একদিনে তৈরি হয় নাই, আজকে প্রায় 20-25 বছরে আমরা এই মার্কেটটা তৈরি করেছি। আপনি জানেন যে আগে আমাদের দেশে খাবারের ক্ষেত্রে বিশেষ করে মানুষের ওইভাবে কিউরিসিটি বা মানুষের ওইভাবে আগ্রহটা ছিল না, কারণ আমাদের পণ্যের গুণমান, আমাদের মোড়কজাত, আমাদের এটার সেলফ লাইফ, এইগুলো কিন্তু আমাদের এইখানে খুব একটা মানুষ কাউন্ট করতো না। আমরা যখন এক্সপোর্টে গেলাম তখন আমরা গিয়ে দেখলাম যে আমরা যদি ওইটা বাইরে রপ্তানি করতে হয় তাইলে বলতে হয় এই পণ্যটির সেলফ লাইফ কতদিন হবে, এই পণ্যটির গুণগত মান কি হবে, এটার মধ্যে আমি কি কি দিয়ে এটা বানিয়েছি, ইনগ্রেডিয়েন্টসটা কি কি আছে। এতে এইখানে যারা বাংলাদেশের ভোক্তা আছেন তারা কিন্তু লাভবান হয়েছেন, কারণ আমরা ইন্টারন্যাশনাল কম্পিটিশনটা এইখানে নিয়ে আসতে পেরেছি এবং সেই অনুযায়ী এইখানে আমরা পণ্যগুলো তৈরি করেছি এবং আমরা বাইরে নিয়ে গিয়েছি। নিয়ে যাওয়াতে ওইখানে শুধুমাত্র আমরা যে আমাদের বাঙালি কমিউনিটির মধ্যে সেল করছি এমনটা না, সারা এশিয়া আমাদের একটা ফুডের, আমাদের কৃষিজাত খাদ্যপণ্যের একটি বড় সুনাম রয়েছে এবং মানুষ আগ্রহ করে। এবং আপনি জানেন যে আমরা যেহেতু 90% মুসলমানের দেশ, আমাদের এইখান থেকে হালাল ফুড, আমরা এই জিনিসটার মার্কেটেও আমরা ওইখানে, যেহেতু এটা প্রসেস ফুডের সাথে জড়িত, অনেক আমাদের শুধু ধর্মীয় কারণে না, ক্লিন এবং হাইজেনিক নানান কারণেও ইন্টারন্যাশনালি হালাল ফুডের একটা আন্তর্জাতিক বাজার রয়েছে। ওই জায়গাতেও আমাদের অ্যাক্সেসের সুযোগ রয়েছে এবং আমরা সেই সুযোগ করে নিয়েছি। সুতরাং এই যে সামগ্রিকভাবে আমরা কৃষিজাত খাদ্যপণ্যের যে রপ্তানিটা, এটা আমি মনে করি যে মানুষ আমাদের মধ্যে একটা ভুল কনসেপ্ট রয়েছে যে আমাদের এইখানেই তো শর্টেজ রয়েছে। আসলে আমাদের এইখানে শর্টেজ যেটা হয়েছে এটা আমরা এক্সপোর্ট করছি না, আমাদের এখানে বরঞ্চ যেটা সারপ্লাস রয়েছে সেটাই আমরা এক্সপোর্ট করছি। আপনি তো প্রতিযোগিতা কমিশনের সাথে দীর্ঘজীবন কাজ করেছেন, একটু আপনার কাছে জানতে চাই যে শীতকালীন সময় যে সবজিগুলো বা যে ধরনের এগ্রিকালচার পণ্যগুলো আমরা পাই, সেগুলোর বেশিরভাগই কিন্তু আমাদের যা ব্যবহারের জন্য দরকার পড়ে, তারপর কিন্তু অনেক সবজি নষ্ট হয়ে যায় স্টোরেজ না থাকার কারণে। বাট বহির্বিশ্বে ওদের কিন্তু সবজির চাহিদা অনেক বেশি, কিন্তু ওদের নিজেরা যা উৎপাদন করে তা খুব লিমিটেড থাকে। তো যার কারণে এশিয়া জোনের এগুলোর প্রতি কিন্তু মানুষের একটা চাহিদা থাকে। তো আমরা আসলে কি উপায় বা কি করলে এই ধরনের খাবারগুলো যে আমাদের নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো আমরা বহির্বিশ্বের সাথে সংযোগ স্থাপনের মাধ্যমে পাঠাতে পারি এবং এটার ব্র্যান্ডিংয়ের মাধ্যমে তাদের কাছে নিয়ে যেতে পারি? আমরা তো অনেক সবজি হয়, এগ্রিকালচার প্রোডাক্ট আমাদের অনেক উৎপাদনের বিশাল একটা অংশ নষ্ট হয়ে যায়, এটা স্টোরেজের অভাবে, এটা ট্রান্সপোর্টেশনে নষ্ট হয়, মার্কেটিংয়ের সময় নষ্ট হয়। এটা হলো লোকাল মার্কেটে। আর বিদেশের মার্কেটে যে প্রোডাক্টগুলো যায় সেটা 2 রকম মার্কেট আছে। একটা হচ্ছে বাংলাদেশিরা যারা থাকে বিদেশে, এক্সপাট্রিয়েট, তাদের একটা মার্কেট, এবং বিদেশিদের আলাদা একটা মার্কেট। বাংলাদেশ থেকে এখন আমরা যে কোনো ধরনের ভেজিটেবল বা এগ্রিকালচার প্রোডাক্ট, ন্যাচারাল এবং প্রসেস করা ফুডও আমরা পাঠাই এখন। এগুলো আমরা পাঠাতে পারি, এগুলো আমাদের দেশের বাংলাদেশিরা বিদেশের বাজারে, বাংলাদেশের লোকজন দোকান করে, তারা ইম্পোর্ট করে, তারা নিজেদের দোকানে রাখে, কাস্টমারও বাংলাদেশের।
এছাড়া বিদেশিরা নেয় না এই জন্য যে তারা মনে করে আমাদের দেশে আমরা অনেক পেস্টিসাইডস ইউজ করি, আমরা হেলথ হাইজেনিক সিস্টেমটা আমাদের জানা নাই, এটা আমরা অর্গ্যানিক জিনিস ওদেরকে দেই না, এটা আমাদের যে প্যাকেজিং সিস্টেম আছে সেটা ওদের পছন্দ নয়, আর তারপরে আমাদের ট্রান্সপোর্টেশন সিস্টেমও তারা সুখী না। সুতরাং এটাকে যদি বিদেশে বেশি দামে বিক্রি করতে হয় তাহলে আমাদেরকে এই উৎপাদন এবং ডেলিভারির সময় এটাকে হালাল করে অথবা হাইজেনিক করে, হাইজেনিক এবং হালাল দুইটা একটু ডিফারেন্ট আছে। হালাল জিনিসটা কিন্তু হাইজেনিক এবং ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে হালাল, আর হাইজেনিক যেটা শুধু হাইজেনিক, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হালাল হওয়ার প্রয়োজন নাই। এই মার্কেটটা কিন্তু অনেক বড়, আমরা সেখানেও যেতে পারি। যেমন ধরেন গত কয়েক বছর আগে আমাদের দেশ থেকে আম রপ্তানি হয়েছে, আমাদের দেশে কিন্তু আম যায় বিদেশে। ওরা বিদেশি কোম্পানিগুলো একটা এনজিওকে দায়িত্ব দিল, বললো যে তোমরা এটাকে সুপারভাইজ করো। তখন ওরা আমের বাগানটাকে সবসময় সুপারভাইজ করেছে, সেখানে কোনো পেস্টিসাইড দেওয়া হচ্ছে কিনা, কোনো সার দেওয়া হচ্ছে কিনা গাছে, আর্টিফিশিয়াল কিছু ইউজ করা হচ্ছে কিনা, এগুলো তারা মনিটর করেছে। এবং সেই এনজিও নিজেদের তত্ত্বাবধানে এটাকে বিশেষভাবে প্যাকিং করেছে যাতে ইউরোপের মার্কেটে যারা কনজিউমাররা এটা পছন্দ করে, এবং তাদের তত্ত্বাবধানে এটা বাইয়ার বিদেশে ইউরোপে চলে গেছে এবং সেটা বেশ ভালো দামে বিক্রি হয়েছে। তার মানে এটার ভিতর দিয়ে আমি বলতে চাচ্ছি যে বিদেশে যে জিনিসগুলো যায় সেইগুলোর একটা চমৎকার একটা মার্কেট আছে। প্রথমত আমাদের সারপ্লাস আছে, কারণ আমরা যেগুলো উৎপাদন করি সেগুলোর বেশিরভাগই আমরা নষ্ট করে ফেলি। যেমন পেঁয়াজ আমাদের শর্টেজ আছে, আমরা আমদানি করি, কিন্তু একটা হিসাবে দেখা গেছে যে পেঁয়াজের আমরা যে পরিমাণ নষ্ট হয় উৎপাদনের তোলা, ফসল তোলা থেকে শুরু করে ট্রান্সপোর্টেশন পর্যন্ত, বাজারে আসা পর্যন্ত, সেটা দিয়ে বাংলাদেশের যা শর্টেজ আছে, সেটা যার ডিমান্ড আছে, মোটামুটি আমরা লোকাল উৎপাদন দিয়ে ফুলফিল করতে পারি। কিন্তু আপনার কথা থেকে চলে আসলো, যদি আমরা থার্ড পার্টি অ্যাসেসমেন্ট করার জন্য, টেস্টিং এর জন্য কাউকে, কোনো অর্গানাইজেশনকে বাইরে থেকে হায়ার করতে পারি এবং তাদের সেই এই প্রোটেকশনগুলো যদি আমরা নিয়ে সার্টিফিকেশনগুলোকে দিতে পারি বহির্বিশ্বের কাছে, তখন তো এই যে প্রতিবন্ধকতাগুলো সেগুলো তো এক্সপোর্টের ক্ষেত্রে অনেকটা কমে যাবে। তবে ওই বাইরে থেকে এসে সুপারভিশন করা এটা কিন্তু অনেক এক্সপেন্সিভ। আমাদেরকে এমন একটা সিস্টেম তৈরি করতে হবে, এমন একটা ট্রান্সপারেন্ট সিস্টেম তৈরি করতে হবে যেটা বিদেশিরা দেখে বিশ্বাস করবে। অথবা আমাদের দেশের সার্টিফিকেশন, বিএসটিআই সার্টিফিকেশন বা হালালের ব্যাপারে বিএসটিআই এবং ইসলামী ফাউন্ডেশন সার্টিফিকেট দেয়, ওদের সার্টিফিকেটটাকে পৃথিবীর সব দেশে গ্রহণ করে না। কোনো কোনো দেশ আছে তারা গ্রহণ করে কাগজে কলমে বলে, কিন্তু কনজিউমাররা সেটা গ্রহণ করে না। কেন করে না? একজন উদ্যোক্তা হিসেবে আপনার কাছে কি মনে হয়, প্রতিবন্ধকতা কোথায়? প্রতিবন্ধকতা বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে প্রতিবন্ধকতা আসলে প্রতিটি পদেই। আপনি যেটা, বা আপনি সিদ্দিকী ভাই যেটা বলছিল যে আপনার এইখানে আমরা যেটা বলছি বাইরে থেকে এক্সপার্টাইজার আমাদের এক্সপার্টাইজ আমাদের রয়েছে, কিন্তু বিশ্বাসের জায়গা তো ঘাটতি আছে। আমরা এইটা আপনি যেটা করতে হবে, এইখানে আমাদের একটা অ্যাক্রিডিটেড ল্যাবের প্রয়োজন। আপনি যে সারা পৃথিবীতে এই জিনিসগুলো খুবই মানে কি ট্রান্সপারেন্টলি একটা ল্যাবের মাধ্যমে এইখানে এটা হয়। এবং আমরা সম্প্রতি যেটা মানে সিদ্দিকী ভাই মেনশন করেন নাই, সেটা হলো যে আমরা এইখানে আজকে বিগত প্রায় 5 বছর ধরে আমরা গুড এগ্রিকালচার প্র্যাকটিস গ্যাপ নামে আমরা টোটাল যে একটা ফসলের কখন তারে পেস্টিসাইড দিতে হবে, কখন সেটা মানে আর কি মানে হারভেস্ট করতে হবে, এই টোটাল একটা মানে আর কি রোড ম্যাপ থাকে। এই রোড ম্যাপ অনুযায়ী আপনি দেখবেন আগে আম কিন্তু যে কোনো সময় মানে আর কি করা যেত, বাজারজাত করা যেত। এখন এইগুলো মার্কেটিং ধরে দেয়া যে এই আমটা এই সময়কারের আগে দেয়া যাবে না, এই সময়টা এই আম পাড়া যাবে না, এই বিষয়গুলো আমরা এই গুড এগ্রিকালচার প্র্যাকটিস গ্যাপের আওতায় আমরা নিয়ে আসছি। এইখানে আমাদের সীমাবদ্ধতা আমরা যেটা বুঝি সেটা হলো, একটা হলো যে ইন্টারন্যাশনাল বাজারের যে নলেজ, যে ওইখানে এটাকে কম্পিটেন্স করে মানে ডিসপ্লে করতে হলে কি কি লাগবে, এটার একটা আমাদের ত্রুটি রয়েছে। সেকেন্ড হলো তারা প্রতিটা ধাপে তারা একটা ল্যাব রিপোর্টটা চায়, যে এইটা আমাদের এইখানে এই ল্যাবটা এখনও মানে খুবই মানে লিমিটেড মানে আর কি উইংসে রয়েছে, এটাকে মাস করে দিতে হবে। এবং আমরা দীর্ঘদিন ধরে আমাদের এই সেক্টর থেকে সরকারের সাথে আমরা বলে আসছি যে আমাদের এইখানে একটি ফুড ল্যাব এবং ইন্টিগ্রেটেড একটা ফুড ল্যাব, যদিও আমাদের সায়েন্স ল্যাব এবং আমাদের বিএসটিআই তাদের ল্যাবগুলো রয়েছে, বিএসটিআই সকল পণ্যের ইয়েটা করে, কিন্তু ফুডের জন্য আলাদা একটি মানে কি ফুড ল্যাবের আমরা অনেক দিন ধরে সরকারের কাছে বলে আসছি। আশা করি আগামীতে আমাদের মানে কি এই দাবিটা পূরণ হবে।
তাহলে আমরা এইখানে এই সমস্যাগুলো চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করে এবং সার্টিফিকেশন, যেটা সিদ্দিকী ভাই বলছিলেন যে আমাদের এইখানে দুটো সংস্থা হলো মানে এম্পাওয়ার্ড করা লাইসেন্স দেওয়ার জন্য হালাল সার্টিফিকেট কিংবা অন্যান্য সার্টিফিকেট, একটা হলো বিএসটিআই আরেকটা হলো ইসলামিক। কিন্তু আন্তর্জাতিক মানের একটা টেস্টিং ল্যাব করা কি খুব বেশি কঠিন কিছু, যেটা কোনো কঠিন কিছু বাংলাদেশ চাইলেই তো করতে পারে? এবং আমরা অনেকবারই বলেছি যে, এবং আমরা কেন যারা হচ্ছে না? হচ্ছে না এখানে মানে সরকারের প্রথমত হলো এখানে ইনভেস্টমেন্ট একটা বড় ইনভেস্টমেন্টের বিষয়। সরকারের এই ইনভেস্টমেন্টটা কিন্তু রিটার্ন হবে, কারণ আমরা যারা ব্যবসা করব আমরা তো এখানে পে করেই মানে কি টেস্টগুলো করব। সুতরাং এখানে ল্যাবটা করা এবং আন্তর্জাতিক মানের করার যে ক্ষেত্রে সরকারের নীতি সহায়তা, এই নীতি সহায়তাটাই না হওয়ার কারণে হচ্ছে না। আমরা আরো শুনবো, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরছি। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরছি ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে। ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে আবারও আমন্ত্রণ সবাইকে। যেভাবে আসলে উনি বলছিলেন, এই যে এক্সপোর্ট কোয়ালিটি মেনটেন করেই তো প্রাইভেট সেক্টর আমরা দেখছি যে এখন এগিয়ে এসছে, এবং অনেক প্রাইভেট কোম্পানি কিন্তু আমেরিকা থেকে শুরু করে ইউরোপের বাজারে এক্সপোর্ট করছে এবং সানন্দে সেটি গ্রহণ করছে। তার মানে চাইলে কিন্তু আমরা করতে পারি, সদিচ্ছার অভাব এবং উদ্যোক্তা এখানে একটা বড় ফ্যাক্ট। একটু কি বলবেন যে যদি নতুন নতুন উদ্যোক্তাদের এই খাদ্য খাতে এক্সপোর্টে নিয়ে আসা যায়, এবং যেভাবে আসলে এই গুটি কয়েক প্রাইভেট সেক্টর চলে আসছে, অন্যান্য সেক্টরগুলোকেও যদি ইনক্লুড করা যায়, তাহলে করণীয় কি? প্রথমে আসলে আমাদের লজিস্টিক প্রবলেম আছে, সেটা হচ্ছে আমাদের সারা বাংলাদেশে কোল্ড চেইন করতে হবে। সেটা হচ্ছে যেখানে উৎপাদন হয় সেখান থেকে শুরু করে ট্রান্সপোর্টেশন করে ঢাকায় এনে বা চিটং এয়ারপোর্টের কাছে, সি পোর্টের কাছাকাছি স্টোরেজ করতে হবে, কোল্ড স্টোরেজ। এবং এটা করার জন্য এটাকে সরকার না, এটা প্রাইভেট সেক্টরে দিয়ে দিতে হবে, এবং এখানে ফরেন ইনভেস্টমেন্টও আসতে পারে। প্রি শিপমেন্ট যে এয়ারপোর্টে মনে করেন যে ইয়েগুলো রাখে, আমাদের দেশে যে তরকারিগুলো যায়, সেগুলো ওপেন স্পেসে রেখে দেওয়া হয়। সেটা কোনো বিদেশি যদি দেখে এটা যে এভাবে রেখে দেওয়া হয়েছে মাটিতে বস্তা বেঁধে, এটা কোনো দিন খাবে না। এটার জন্য দরকার হচ্ছে কোনো কারণে একটা শিপমেন্ট ফেল করলো, বা আগে থেকে এনে কোল্ড স্টোরেজে রাখতে হবে, সেখান থেকে বিশেষ তত্ত্বাবধানে এটা প্লেনে তুলে নিতে হবে। এই জিনিসটা করার জন্য এটা সরকারের পক্ষে সম্ভব না, এটা প্রাইভেট সেক্টরে দিতে হবে। এবং এই ধরনের ব্যবস্থার জন্যই কিন্তু ওই যে বলা হয় যে লজিস্টিক সেক্টরে ফরেন ইনভেস্টমেন্ট দরকার, এবং বিদেশিরা ইনভেস্টমেন্ট করতেও চায়, কারণ এই দেশে ভালো বিজনেস আছে। সেটা হচ্ছে যে অফ ডক, মানে এয়ারপোর্টের বাইরে একটা জায়গায় একটা ওয়্যার হাউস হবে, সে ওয়্যার হাউসে ওইটা প্যাকিং হবে, ইন্সপেকশন হবে, ওইখান থেকে লক করে কন্টেইনারটা ইয়েতে চলে যাবে, প্লেনে চলে যাবে বা জাহাজে চলে যাবে। এইটা এখন এই বর্তমানে এই কাজগুলো করা হচ্ছে আসলে সি পোর্টে বা এয়ারপোর্টে। এগুলো ওইখান থেকে বের করে নিয়ে আসতে হবে, কারণ এই সি পোর্ট বা এয়ারপোর্টের এই ক্যাপাসিটি নাই এগুলিকে ওইখানে নিয়ে প্যাকিং করে ট্রান্সপারেন্টলি করে বিশ্বাসযোগ্যভাবে প্যাকেজিং করে ট্রান্সপোর্টেশনটা করে বিদেশি কনজিউমারদের কাছে নিয়ে যাওয়ার জন্য। সুতরাং এই জায়গায় হিউজ ইনভেস্টমেন্ট করার সুযোগ আছে, এবং আমি জানি নিশ্চিতভাবে প্রচুর বিদেশি কোম্পানি বাংলাদেশের লজিস্টিক্স সেক্টরে ইনভেস্ট করতে চায়, এবং এগুলোকে ওপেন আপ করতে হয়। আর সেক্ষেত্রে আমরা দেখি যে কৃষিজাত পণ্যের ক্ষেত্রে সবসময় সরকার খুব আন্তরিক, এবং তারা তাদের পলিসিতে সবসময় প্রায়োরিটি লিস্টে কৃষিজাত পণ্যের বিষয়টি রাখে। কিন্তু আন্তর্জাতিক বাজারে আমাদের পণ্যের ব্র্যান্ডিং বা পণ্যকে তুলে ধরার জন্য যে পলিসি সাপোর্ট বা যে গভর্নমেন্ট নীতিমালা দরকার, সেটির এখনও পর্যন্ত আমরা তেমন কোনো রূপরেখা দেখছি না চোখে পড়ার মতো। সেটি নিয়ে কি আপনারা যারা উদ্যোক্তা আছেন তারা কি কাজ করছেন? আমরা তো কাজ করছি, এবং এই সিদ্দিকী ভাই সঠিকভাবেই বলেছেন যে অফ ডকের যে বিষয়টা আছে। শুনেন, এটা এই আন্তর্জাতিক একটা ব্যবসা বাণিজ্য সারা পৃথিবীতে এক ধরনের চলে। তা আমাদের এইখানে এসে আপনি দেখবেন খুবই হতাশ পাবে, আমাদের এইখানে ঠিক ওইভাবে মানে গাড়ির চাকাটা ঘুরে না। যদি আপনি উদাহরণ হিসাবে বলেন, এই যে বলছিলেন এয়ারপোর্টে অফ মানে আর কি আমাদের মানে আর কি স্টোরেজ ব্যবস্থাটা এত উইক। স্টোরেজ ব্যবস্থা বাদ দেন সিদ্দিকী ভাই, আমাদের এইখানে সবচেয়ে বড় যেটা প্রবলেম, আজকে আমরা যারা এখানে আপনি ফ্রেশ ভেজিটেবল, যদিও এটা আমার ফিল্ড না, কিন্তু আমরা যেহেতু এই সেক্টরে ব্যবসা করি, আমরা এটা ঢাকা এয়ারপোর্টে শুধুমাত্র একটা হলো স্ক্যানার, কোনো কারণে, এবং এগুলো টেকনিক্যাল বিষয়, কোনো কারণে আপনার স্ক্যানারটা যদি নষ্ট হয় ওই দিন আমাদের এক্সপোর্টটা বন্ধ। তো সুতরাং আজকে প্রায় 10 বছর ধরে আমরা আরেকটা স্ক্যানার আমরা অ্যাড করতে পারিনি। আপনি বলছেন লজিস্টিক সাপোর্ট আমাদেরকে, এই জায়গাতে আমাদের, এবং উনি রাইটলি বলেছেন যে এইখানে এইগুলো প্রাইভেট সেক্টরের হাতে দিয়ে দেওয়া উচিত। আপনাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সরকারের কাছে লেখেননি? অনেকবার লেখা হয়েছে, রেপুটেশন দিয়েছে,
নানা এক এক সময় এক এক ধরনের অজুহাত দেখানো হচ্ছে, অজুহাতের তো শেষ নাই। যে ব্যবসায়ীদেরকে, বাংলাদেশের ব্যবসায়ীদেরকে অজুহাত বলার জন্য সরকারের তরফ থেকে অজুহাতের কোনো শেষ নাই। এই একটা স্ক্যানার দিয়ে আজকে দীর্ঘদিন ধরে আমাদের হচ্ছে, এবং এই স্ক্যানারটা যেদিন নষ্ট এদিন আমাদের সকল এক্সপোর্ট কার্যক্রম বন্ধ। সুতরাং এই জায়গা থেকে আমাদের বের হওয়ার জন্য আপনার সরকারের যে লজিস্টিক সাপোর্ট, এবং আমরা যেটা বলছি যে আমাদের যেহেতু এইখানে আমাদের এগ্রিকালচার এবং আমাদের কৃষিকে এখানে যে সরকার কিংবা যিনি এটাকে প্রায়োর দেবেন, এইখানে আমরা আমাদের রেমিটেন্সের ক্ষেত্রে আমরা একটা বড় ইনকামের জায়গায় আমরা চলে যেতে পারবো। তো যাওয়ার জন্য যে একটি রোড ম্যাপ, যে আপনার মানে কি সাপোর্টগুলো এখানে, এবং আলটিমেটামলি যদি আপনি এই জিনিসগুলো এনশিওর করতে পারেন, লাভবান কিন্তু কৃষক হবে। এবং কৃষক হলে আমার এখানে ইকোনমিতে, লোকাল ইকোনমিতে আমরা যারা ধরেন আমাদের দেশের মানে কি রেমিটেন্সের একটা বড় পার্ট হলো আমাদের গার্মেন্টস ইয়েতে, এই মানে 50 বিলিয়ন ডলারের এক্সপোর্টের জন্য কিন্তু 80 বিলিয়ন ডলার আপনি ইম্পোর্ট করে আনছেন, কিন্তু আপনার এগ্রিকালচারে কিন্তু ওই ইনভেস্টমেন্টটা নাই। সুতরাং আপনি যদি এগ্রিকালচারে এই ইনভেস্টমেন্টটা আপনি করেন, তাইলে আপনার রিটার্নটা ডাবল আকারে, কারণ এইখানে আমরা যে পণ্যগুলো তৈরি করি এটা 100% হলো বাংলাদেশের র মেটেরিয়ালস। সুতরাং আমি যে ডলারটা আনি এটা অ্যাবসলিউটলি আমাদের মানে কি প্রসিডে অ্যাড হচ্ছে। কিন্তু অন্য ক্ষেত্রের এক্সপোর্টটা কিন্তু তার এখানে ইম্পোর্ট করে প্রোডাক্ট এনে সেটা ফিনিশড গুডস করে পাঠাচ্ছে। গার্মেন্টসের চেয়েও আসলে এই শ্রমঘন যদি আমি বলি, তাহলে আমাদের যে কৃষক তারা যেভাবে মাটিতে এই সোনা ফলাচ্ছে এবং যেভাবে আমাদের কৃষি পণ্য খুব দ্রুত বর্ধনশীল, এবং বাংলাদেশের মাটি যতটা উর্বর, এটি আসলে বহির্বিশ্বে আপনি দেখবেন দুটি বা তিনটি হচ্ছে গিয়ে সবজি পাওয়া যায়, শাক পাওয়া যায়, লেটুস পাতার উপরে ওরা নির্ভরশীল। আর আমরা কত সিজনে কত ভ্যারাইটিস শাক আমরা উপভোগ করি। তো এই যে মানুষের কাছে যে আমাদের সহজলভ্য জিনিসগুলো দ্রুত পৌঁছে দেয়া এবং তাদেরকে সেই সুযোগ করে দেয়া, আমাদের তো ব্যবসার একটা অনেক সুযোগ আছে ডলার এবং ফান্ড আর্ন করার জন্য। তো সেটির জন্য কি আসলে দীর্ঘমেয়াদী আগামী যে 5 বছরের যে রূপরেখা হতে যাচ্ছে, সেখানে যে কার্যক্রমগুলো গভর্নমেন্ট হাতে নিচ্ছে, সেখানে আপনার কি মনে হয় যে কি কি থাকা উচিত? অবশ্যই প্রায়োরিটি বেসিসে এই ব্যাপারগুলো থাকা দরকার। আমরা মূলত লজিস্টিক সাপ্লাই চেইন, আমাদের এগ্রিকালচারের উৎপাদনশীলতা অনেক বেশি না, আমাদের জমি অনেক উর্বর, কিন্তু আমরা সায়েন্টিফিক মেথড এখনও পুরোপুরি অ্যাডপ্ট করি নাই। অনেক মেকানাইজড হয়ে গেছে, অনেক সায়েন্টিফিক সিস্টেম আমরা ইন্ট্রোডিউস করে ফেলেছি, সেটা কোনো অংশে কম না, কিন্তু এটাকে আরও আধুনিক করার সুযোগ আছে। কিন্তু আমরা যেখানে সবচেয়ে বেশি দুর্বল সেটা হচ্ছে সাপ্লাই চেইন। কৃষকের কাছ থেকে ফসলটাকে নিয়ে এটাকে সব দেশের অন্য অন্য এলাকায় বা ঢাকা শহরে এনে ভোক্তাদের কাছে দেওয়া, এই যে অথবা এক্সপোর্ট করলে কৃষকের কাছ থেকে নিয়ে একেবারে বিদেশের পোর্ট পর্যন্ত নিয়ে দেওয়া, এগুলো একেবারেই পুরনো ধাঁচের চিন্তা বা মানসিকতা আমাদের। ওনার কাস্টমসে তো মানে বেশিরভাগ সময় সমস্যার মধ্যে দিয়ে যায়, কিন্তু প্রচণ্ড রকম এটা তো বুঝতেই চায় না। যেমন ধরুন আমাদের দেশ থেকে কচ্ছপ এক্সপোর্ট হয়, এটা এশিয়ার অনেকগুলো দেশে যায়। ওদের নিয়ম হচ্ছে যে এটাকে একটা জীবন্ত কচ্ছপ সমুদ্র থেকে ধরে এটাকে 48 ঘন্টার ভিতরে কিচেন পর্যন্ত নিয়ে যেতে হবে বিদেশে। অর্থাৎ মনে করেন কক্সবাজারে থেকে কাঁকড়াগুলোকে ধরা হলো, এগুলোকে ধরে খাঁচাই করে এগুলোকে ঢাকায় আনা হলো, এটাকে শর্টিং করা হলো, সার্টিফিকেট নেওয়া হলো, নিয়ে এটাকে প্লেনে তোলা হলো। প্লেনটা যাবে মনে করেন চায়নায় গেল, চায়নার সাংহাইতে গেল কয়েক ঘন্টা পরে, সেই এয়ারপোর্ট থেকে এটাকে রিলিজ করে কিচেন পর্যন্ত এটা জীবন্ত থাকতে হবে। এটা হচ্ছে ক্রাইটেরিয়া, মানে ভালো প্রাইস পেতে হলে। এইটা 2-3 দিন লেগে যায়, খুব দ্রুত করলে 3 দিন। আর আমাদের দেশে তো একটা কনসাইনমেন্ট এয়ারপোর্টে 7 দিন পড়ে থাকে, আমাদের পক্ষে এটাকে এক্সপোর্ট করা সম্ভব না। তার মানে পোর্ট হ্যান্ডলিংটা আপনি বলছেন যে আরো বেশি সহজীকরণ শুধু পোর্ট না, টোটাল সাপ্লাই সিস্টেমটাকে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে একটু জানতে চাই যে আন্তর্জাতিক বাজারে আমাদের কৃষি পণ্যের ব্র্যান্ডিংটা অনেকটাই কম, আর বিশেষ করে সার্টিফিকেশনের যে গ্যাপটা বলা হলো এবং মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা অর্জন করা, এটি আমাদের এখন একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। একজন উদ্যোক্তা হিসেবে এই ধরনের, যেহেতু আপনি রাইস নিয়ে কাজ করছেন, রাইসের বাজার কিন্তু এখন সারপ্লাস অনেক বেশি এবং সেটা জিডিপিতেও কন্ট্রিবিউশন অনেক বেশি। তো আগামীতে আসলে গভর্নমেন্ট যে ইনিশিয়েটিভগুলো নিচ্ছে, সেখানে কি কি ইনক্লুড করলে এই সেক্টরটা আরও রপ্তানি বাজারে ভালো করতে পারবে? এটা আপনি সুন্দর মানে কি একটা
ইস্যু তুলেছেন যে আমাদের রাইসটা, আমাদের চাউলটা হলো আমাদের জিআই পণ্য। আমরা যে চালটা রপ্তানি করি, এটা আসলে আমরা বাংলাদেশের মানুষ যে চাল খাই, ওই চাল আমরা রপ্তানি করি না। আমরা রপ্তানি করি আমাদের কৃষকের মানে আর কি বিশেষভাবে উৎপাদিত যে আমাদের চিনি গুঁড়া, আমাদের কতগুলো ফ্র্যাগনেন্স মানে অ্যারোমেটিক রাইস আছে, আমরা ওই রাইসটা এক্সপোর্ট করি এবং এটা আমাদের জিআই পণ্য। এটা পৃথিবীর কোথাও এই চাল হয় না, আমাদের এইখানে হয়। এবং এটার আমরা মানে আর কি এটার যে স্মেল, এটার যে ফ্র্যাগনেন্স, এটার জন্য সারা পৃথিবীব্যাপী সমাদৃত। এখন আমাদের এই জিনিসগুলোকে কৃষক পর্যায়ে, এখন আগে দেখবেন এই উৎপাদনগুলো অনেক কম হতো, তো কৃষক এই জায়গায় উৎসাহী হয়েছে কারণ এই চালটা আমরা এক্সপোর্ট করি, কারণ এক্সপোর্ট করলে সে একটা ভালো দাম পায়। এই দামটা পাওয়ার কারণে এখানে কৃষক লাভবান হয়। কৃষক লাভবান হওয়াতে সে পরের বছর এটার উৎপাদন হবে। সুতরাং এই জায়গায় কৃষককে উৎসাহিত করে এবং এই রপ্তানির ধারাটা ধারাবাহিকতা রাখে। আপনি জানেন কিছুদিন রপ্তানি করার অনুমতি দেয়, কিছুদিন পরে আবার আমাদেরকে অনুমতি দেয় না। এতে হয় কি, কৃষক যে উৎপাদন করলো সে যখন মূল্য পায় না, পরের বছর আর সে উৎসাহী হয় না। সুতরাং এই জায়গাতে একটা ইন্টিগ্রেটেড একটা মানে কি রোড ম্যাপ থাকতে হবে। আমরা দীর্ঘদিন ধরে খামার বাড়ি, কৃষি বিভাগ, আমাদের বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, তাদেরকে আমরা এই জিনিসগুলোই বলছি। আমরা দাবি জানাবো যে আমরা মানে কি সরকারের কাছ থেকে আমরা মানে কি নীতি সহায়তাটা চাই। আমাদের এই নীতি সহায়তা এবং ইজি ডুইং বিজনেস, আমরা যাতে সহজে ব্যবসাটা করতে কি কি পারি। থাকবে সেই সহায়তা? ব্যক্তি সহায়তার মধ্যে যেমন সার্টিফিকেশনটা ওয়ান আমব্রেলা, অনেকদিন ধরে আপনি শুনে আসবেন যে বিডা বলছে ওয়ান আমব্রেলা আমরা মানে কি 1 পয়েন্ট যে সার্ভিসটা করবে, কিন্তু এটা কি আমরা পেয়েছি? আমরা তো এটাই এনশিওর করতে পারি না। তো আমাদেরকে এই জায়গায় আমরা যে এক্সপোর্ট করি 18টি প্রতিষ্ঠান আমাদের অনুমোদন দিতে হয়। তো আমরা এইগুলো বলেছি, স্টেট লাইসেন্স প্রতি বছর 1 বছর করতে হয়। এগুলো আমরা অনেক দিন ধরে বলে আসছি যে এটা আপনি 5 বছর করে দেন। আমাদের অন্যান্য লাইসেন্সগুলো এগুলো কেন যেতে হবে? এগুলো সারা পৃথিবীতে অনলাইন, ওনারা ব্যবস্থা রেখেছেন অফলাইন, কারণ আমরা অফিসে গেলে ওনারা খুশি। তো এই জায়গাগুলো থেকে আপনার বের হয়ে আসতে হবে। যদি বের হওয়া যায়, আমরা মনে করি আমাদের এখানে আমরা অনুষ্ঠান শেষ করব। কৃষি মন্ত্রণালয়কে কিছু বলবেন কিনা? কৃষি মন্ত্রণালয় আসলে আমাদের মূলত সাপ্লাই চেইনে একটু কাজ করুক, এটাকে আরেকটু লিবারালাইজ করুক, আধুনিক করুক এবং আন্তর্জাতিক পর্যায়ে আনার জন্য এটাকে প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্টটাকে ওপেন করা হোক এবং লজিস্টিক্স সিস্টেমগুলোতে লোকাল এবং ফরেন ইনভেস্টমেন্ট অ্যালাউ করা হোক, যাতে ফরেন বায়াররা নিশ্চিতভাবে ওদের সাপ্লাই চেইনের সাথে আমাদের সাপ্লাই চেইনের ইন্টিগ্রেটেড করতে পারে, যাতে আমাদের দেশের কৃষিপণ্য বিদেশে এক্সপোর্ট হতে পারে এবং কৃষকরা ফেয়ার প্রাইস পায়, এক্সপোর্টাররা ফেয়ার প্রাইস পায় এবং বিদেশি কাস্টমাররা স্যাটিসফাইড হয় যে তারা ভালো জিনিস খাচ্ছে। আমরাও আশা করছি কৃষিপণ্য আমাদের সম্পদ এবং এই সম্পদ থেকে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি এবং সেজন্য নীতি সহায়তা দরকার, সরকারের সদিচ্ছা দরকার এবং এই মন্ত্রণালয়কে আরও এগিয়ে আসতে হবে, উদ্যোক্তাদের স্বার্থে তাদেরকে সাপোর্ট দিতে হবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আশা করছি আগামীর কৃষিজাত খাদ্যপণ্যের বাজার আন্তর্জাতিকভাবে বাংলাদেশ অনেক বেশি ব্র্যান্ডিংয়ের মাধ্যমে তাদের পণ্যকে তুলে ধরবে। ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের মতো ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠান। দেখা হবে আগামী সপ্তাহে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।